ক্ষমতার ৪৮টি সূত্রের আজকের এই আয়োজনে সরাসরি মূল কথায় চলে যাই। আচ্ছা, আমরা সাধারণত কি ভাবি? বন্ধুরা আমাদের সবচেয়ে বড় শক্তি, তাই না? কিন্তু আজ আমরা একদম উল্টো একটা ব্যাপার দেখব। মানে এমন একটা প্রথা বিরোধী কৌশল যেখানে কাছের বন্ধুরাই হয়ে উঠতে পারে সবচেয়ে বড় দুর্বলতা। আর অন্যদিকে শত্রুদের অব্যবহৃত শক্তিকে কাজে লাগিয়ে কিভাবে পাহাড় সমান সাফল্য পাওয়া যায় সেটাই আজ আমরা বিশ্লেষণ করব। ফরাসি দার্শনিক ভলতেয়ারের এই বিখ্যাত উক্তিটা খেয়াল করুন। শুনলে একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু আজকের এই পুরো প্যারাডক্স বা বৈপরীত্যের মূল ভিত্তি হল এই কথাটা। আমরা সামনে স্লাইডগুলোতে ইতিহাসের এমন কিছু চোখ কপালে তোলা উদাহরণ দেখব যেগুলো প্রমাণ করে দেবে যে ভলতেয়ার আসলে কতটা রূঢ় একটা সত্য কথা বলে গেছেন। তো চলুন নবম শতাব্দীর মাঝামাঝি সময়ের বাইজেন্টাইন সাম্রাজ্য থেকে ঘুরে আসি। এটা মূলত একটা সতর্কমূলক গল্প। সম্রাট তৃতীয় মাইকেল একটা মারাত্মক ভুল করে বসেছিলেন। আর সেই ভুলটা কি ছিল জানেন? অন্ধ আবেগের বশে নিজের সবচেয়ে কাছের বন্ধু ব্যাসিলিয়াসকে ক্ষমতার একদম শিখরে বসিয়ে দেওয়া। গল্পটা শুরু হয় এভাবে। ব্যাসিলিয়াস ছিলেন সাধারণ একজন সহিস, মানে ঘোড়া দেখাশোনা করতেন। একদিন বন্য ঘোড়ার আক্রমণ থেকে সে সম্রাটকে বাঁচিয়ে দেয়। ব্যাস, সম্রাট তো কৃতজ্ঞতায় গদগদ। তাকে দামি দামি উপহার দিলেন, শিক্ষার ব্যবস্থা করলেন, এমনকি প্রধান উপদেষ্টার পদটাও দিয়ে দিলেন। সবচেয়ে ট্র্যাজিক ব্যাপারটা হলো, এই পদের জন্য সম্রাটের নিজের চাচা বারডাস ছিলেন সবচেয়ে যোগ্য, কিন্তু বন্ধুত্বের অন্ধ মোহে সম্রাট সেই যোগ্য মানুষটাকেই পুরোপুরি এড়িয়ে গেলেন। এই টাইমলাইনটার দিকে একটু ভালো করে তাকালেই একটা ভয়াবহ পতনের চিত্র পরিষ্কার হয়ে যায়। বন্ধুকে তার যোগ্যতার চেয়ে বেশি কিছু দিয়ে দিলে সেটা কিভাবে তার লোভের আগুনে ঘি ঢালে, এটা তার ক্লাসিক উদাহরণ। দেখুন, ব্যাসেলারাস প্রথমে সেই যোগ্য চাচা বারডাসকে গুপ্ত হত্যা করল, এরপর পুরো সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নিল, আর শেষমেশ স্বয়ং সম্রাটের দিকেই তার নজর পড়ল। বিশ্বাসঘাতকতার শেষ পরিণতিটা ছিল আক্ষরিক অর্থেই শিউরে ওঠার মতো। সম্রাট মাইকেল একবার চরম আর্থিক সংকটে পড়েছিলেন। তখন তিনি তার এই প্রিয় বন্ধুর কাছে আগে ধার দেওয়া কিছু টাকা ফেরত চাইলেন। আর ব্যাসিলিয়াস কি করল? টাকা দেওয়া তো দূরের কথা, চরম ঔদ্ধত্য দেখিয়ে উল্টো সম্রাটকেই ছুরিকাঘাত করে খুন করে বসল। শুধু তাই নয়, যে মানুষটা তাকে শূন্য থেকে শিখরে তুলেছিল সেই উপকারী বন্ধুর কাটা মাথা একটা লম্বা বর্ষায় গেঁথে শহরের রাস্তায় রাস্তায় ঘোরাল। ঠিক আছে, এবার একদম বিপরীত আরেকটা মাস্টার ক্লাস দেখা যাক। ঘটনাটা ৯৫৯ খ্রিস্টাব্দের। জেনারেল চাও কুয়াংইন যখন সম্রাট সুং নাম নিয়ে চীনের ড্র্যাগন থ্রোনে বসলেন, তখন চারপাশের অবস্থা বেশ টালমাটাল। সেই সময় তার রাজনীতি মানে ছিল শুধু গুপ্ত হত্যা আর রক্তপাত। আগের সম্রাটদের মতো বন্ধুভাবাপন্ন জেনারেলদের ওপর ভরসা না করে সম্রাট সুং একটা অসাধারণ চাল চাললেন। তিনি জানতেন এই জেনারেলরাই সুযোগ পেলে রক্তক্ষয়ী অভ্যুত্থান ঘটাবে। তাই তিনি তাদের সবাইকে বিশাল এক রাজকীয় ভোজসভায় ডাকলেন, আর সেখানে চমৎকার কথাবার্তার মাধ্যমে কোনো রক্তপাত ছাড়াই তাদের সামরিক পদ থেকে ইস্তফা দিতে রাজি করিয়ে ফেললেন। বিনিময়ে অবশ্য তাদের হাতে তুলে দিয়েছিলেন বিপুল সম্পদ আর জমিদারি। এই তুলনাটা একটু খেয়াল করুন। আসল বিষয়টা এখানেই লুকিয়ে আছে। সম্রাট মাইকেল তার বন্ধুকে ক্ষমতা দিয়েছিলেন, আর উপহার হিসেবে পেয়েছিলেন নিজের মৃত্যু। অন্যদিকে সম্রাট সুং তার শত্রুদের বিপুল সম্পদ দিয়ে একেবারে ক্ষমতাহীন করে দিয়েছিলেন। সহজ কথায় বলতে গেলে একদল হিংস্র নেকড়েকে তিনি শান্ত মেষশাবক বানিয়ে ছেড়েছিলেন। আর এর ফলাফল চীনে টানা ৩০০ বছরের অবিচ্ছিন্ন শান্তি। সম্রাট সুং পরাজিত বিদ্রোহী রাজা লিউয়ের সাথেও ঠিক একই জাদুকরে কৌশল কাজে লাগিয়েছিলেন। সুং যখন লিউকে এক গ্লাস মদ সাধলেন, লিউ তো ভয়ে শেষ। তার মনে হচ্ছিল নিশ্চিত এতে বিষ মেশানো আছে। কিন্তু সম্রাট সুং কি করলেন? হাসি মুখে গ্লাসটা নিজের হাতে নিয়ে নিজেই পুরোটা পান করে ফেললেন। এই একটা ছোট্ট কিন্তু প্রচণ্ড সাহসী পদক্ষেপ এক মুহূর্তের মধ্যে একজন চরম শত্রুকে তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধুতে পরিণত করেছিল। এখন প্রশ্ন হল, বন্ধুত্বের ক্ষেত্রে এই গণ্ডগোলটা আসলে কেন হয়? চলুন এর পেছনের সাইকোলজি বা মনস্তত্ত্বটা একটু ভেঙে দেখি। এই ব্যাপারটাকে আমরা বলতে পারি অকৃতজ্ঞতার ফাঁদ। যখন আমরা কোনো বন্ধুকে অনেক বড় একটা উপকার করি, তখন অজান্তে বন্ধুত্বের ভারসাম্যটা নষ্ট হয়ে যায়। কারণ মানুষ স্বভাবতই নিজের যোগ্যতায় সফল হতে চায়। যখন সে দেখে যে স্রেফ বন্ধুত্বের দয়ায় সে কিছু পেয়েছে, তখন সেই উপকারটাই তার কাছে বিশাল একটা বোঝা মনে হয়।
প্রাচীন চীনের একটা দারুণ প্রবাদ আছে যেখানে বন্ধুদেরকে একটা ভয়ঙ্কর প্রাণীর চোয়ালের সাথে তুলনা করা হয়েছে। ব্যাপারটা অদ্ভুত শোনালেও সত্যি, কারণ অনেক সময় বন্ধুরা আমাদের খুশি করার জন্য বা তর্ক এড়ানোর জন্য নিজেদের আসল রূপটা লুকিয়ে রাখে। তারা মিথ্যে সততার মুখোশ পরে থাকে, ফলে তারা আসলে মনে মনে কি ভাবছে সেটা বোঝা আক্ষরিক অর্থে অসম্ভব হয়ে দাঁড়ায়। কিন্তু শত্রুদের সমীকরণটা সম্পূর্ণ আলাদা। একজন শত্রুকে সবসময় নিজের যোগ্যতা প্রমাণ করতে হয়। যদি আমরা একজন শত্রুকে ক্ষমা করে দিই বা তাকে কোনো দায়িত্ব দিই, সে আসলে কিছুই আশা করছিল না, উল্টো সব পেয়ে যায়। আর এই অপ্রত্যাশিত প্রাপ্তি তাকে বানায় ভীষণ অনুগত এবং কর্মঠ। সে ওই উপকারের প্রতিদান দিতে নিজের জীবন বাজি রাখতেও পিছপা হয় না। ইতিহাসের পাতায় এর প্রচুর বাস্তব প্রমাণ ছড়ানো আছে। নেপোলিয়নের মন্ত্রী ট্যালির্যান্ডের কথাই ধরুন না। তিনি তার সবচেয়ে ঘৃণিত শত্রু জোজেফ ফুসের সাথে দারুণ সফল একটা ষড়যন্ত্র করেছিলেন। আবার ১৯৭১ সালের দিকে তাকালে দেখব হেনরি কিসিঞ্জার অত্যন্ত গোপনীয়তার সাথে যুদ্ধবিরোধী ক্যাথলিক পুরোহিতদের সাথে বৈঠক করে তাদের রীতিমতো মুগ্ধ করে ফেলেছিলেন। অথচ মজার ব্যাপার হলো, এই পুরোহিতরাই ঠিক তার কয়েকদিন আগে কিসিঞ্জারকে অপহরণ করার চেষ্টা করেছিল। ভাবা যায়? বিষয়টা আরেকটু পরিষ্কার করতে আমরা আরও একটা ঐতিহাসিক কেস স্টাডি দেখতে পারি। মাও সেতুং ১৯৩৭ সালের জাপানি আগ্রাসনকে কোনো জাতীয় বিপর্যয় হিসেবে দেখেননি। অবাক করার মতো বিষয় হল, তিনি এটাকে তার সদ্য গড়ে ওঠা অনভিজ্ঞ কমিউনিস্ট সেনাবাহিনীর জন্য একটা নিখুঁত ট্রেনিং গ্রাউন্ড হিসেবে লুফে নিয়েছিলেন। মানে, সংঘাতকে এড়িয়ে যাওয়ার বদলে তিনি সেটাকে নিজের সুবিধার্থে কাজে লাগিয়েছিলেন। মাও মনে প্রাণে বিশ্বাস করতেন যে একজন যোগ্য প্রতিপক্ষ ছাড়া কখনোই শক্তি বৃদ্ধি সম্ভব নয়। এই যে ৩ ধাপের কৌশলটা দেখছেন, এটা ব্যবহার করে তিনি প্রতিনিয়ত সংঘাতের মধ্যে দিয়ে নিজের রাজনৈতিক বুদ্ধিমত্তাকে শান দিয়ে যেতেন। আর সবচেয়ে বড় কথা, চাইনিজ কমিউনিজম বলতে আসলে কি বোঝায় সেটা সাধারণ মানুষের কাছে পরিষ্কার করার জন্য তিনি একটা নির্দিষ্ট শত্রু ধারণাকে খুব চতুরতার সাথে ব্যবহার করেছিলেন। এতক্ষণ ধরে ইতিহাসের এই চমৎকার সব উদাহরণ শোনার পর আমাদের মনে একটা খুব স্বাভাবিক প্রশ্ন আসতেই পারে, ক্ষমতার এই নিষ্ঠুর খেলায় কি এমন কোনো পরিস্থিতি আদৌ আছে যেখানে একজন শত্রুর চেয়ে একজন বন্ধুই কৌশলগত দিক থেকে বেশি কাজে লাগে? উত্তরটা হলো হ্যাঁ, আছে। কিন্তু সত্যি বলতে সেই উত্তরটা মারাত্মক রকমের নিষ্ঠুর। যুগে যুগে রাজারা তাদের কাছের বন্ধুদের অত্যন্ত চতুরতার সাথে বলির পাঠা হিসেবে ব্যবহার করে এসেছেন। এর কারণ হল, সাধারণ মানুষ এটা কখনোই বিশ্বাস করতে পারে না যে একজন ক্ষমতাবান শাসক স্রেফ নিজের রাজনৈতিক ভুলের দায় এড়াতে নিজের সবচেয়ে কাছের বন্ধুকে কোরবানি দিতে পারে। এই সাইকোলজিক্যাল ট্রিকটাই হল পছন্দের পাত্রের পতন বা ফল অফ দ্য ফেভারিট কৌশল। তবে এখানে একটা বিরাট কিন্তু আছে। এই মারাত্মক চালটা দেওয়ার মানে হল বন্ধুত্বের সেতুটা চিরতরে পুড়িয়ে দেওয়া। সম্পর্কটা আর কখনোই আগের মতো হবে না। তাই এই চরম মানসিক টানাপোড়েনের সময়টাতে খুব খুব সাবধানে পা ফেলতে হয়। আশেপাশে যারা আছে তাদের সামনে এক মুহূর্তের জন্য নিজেদের গার্ড ডাউন করা বা অসতর্ক হওয়া একদমই চলবে না। আজকের এই ব্যাখ্যার একদম শেষ পর্যায়ে এসে আমরা একটা বেশ কৌতূহলোদ্দীপক এবং প্ররোচনামূলক চিন্তা নিয়ে আলোচনাটা শেষ করতে চাই। একটু গভীরভাবে ভাবলে কেমন হয়, আমাদের চারপাশের তথাকথিত বিশ্বস্ত বন্ধুদের মধ্যে কে হয়তো গোপনে ঈর্ষার ছুরি শান দিচ্ছে। আর তার চেয়েও বড় কথা, কিভাবে আমরা আমাদের সবচেয়ে বড় প্রতিপক্ষকে পুরোপুরি বদলে দিয়ে আমাদের সবচেয়ে শক্তিশালী মিত্রে পরিণত করতে পারি। উত্তরটা খোঁজার দায়িত্ব আজ আমাদের সবার জন্যে তোলা হইল।